ধ্রুব হাসল। তার হাসিতে কিছুটা নস্টালজিক অনুভূতি ছিল। হেলমেট মাথায় লাগিয়ে বাইকের ইঞ্জিন চালু করে শো আওয়াজে বেরিয়ে গেল নিজের পার্সোনাল হোমের উদ্দেশ্যে। অদিতি ধ্রুবকে মেসেজ পাঠিয়েছিল কয়েকটা, কিন্তু এখনও তার একটারও রিপ্লাই আসেনি। অস্থির অদিতি তার পড়ার টেবিল থেকে উঠে বিছানায় অস্থিরভাবে এলোমেলো ভঙ্গিতে পুরো রোমময় পায়চারি করে যাচ্ছে। ধ্রুবকে অদিতির এক বিন্দুও বিশ্বাস নেই। সেদিনের পর না ফোন না কোনো টেক্সট, কিচ্ছু নেই। কি করছে, কোথায় যাচ্ছে, কি ভাবছে, কিছুই জানতে দেয়নি অদিতিকে। ও কল দিলেও কলটা রিসিভ করার ফুরসত তার নেই। এদিকে টেনশনে ওর মাথা ফেটে যাবার উপক্রম। ধ্রুব ইয়ামিন অদিতি নিজে আস্ত এক টেনশনের বস্তা নিজের ইচ্ছায় মাথায় তুলেছে। রাগ লাগছে ভীষণ। অদিতির এইসব ভাবনার মধ্যে হঠাৎ ওর ফোনে মেসেজ এলো। না, রিপ্লাইয়ের বদলে ডাইরেক্ট কল এলো। ধ্রুবর কল। অদিতি দ্রুত কল রিসিভ করলো, কানে ধরে দ্রুত গলাতে অস্থিরতা নিয়ে বলল, ধ্রুব, কোথায় আপনি এখন? ঠিক আছেন তো? কল দিলে কল ধরে না, মেসেজ দিলে সিন করে না। কি করছেন, কোথায় যাচ্ছেন কিছু জানান না। ধ্রুব হেলমেট খুলে বাইকের হ্যান্ডেল ঝুলিয়ে তৃপ্তির হাসি ঠোঁটে ঝুলিয়ে ফোন কানে ধরে বলল। রিল্যাক্স অদিতি, আই এম কমপ্লিটলি ফাইন। অদিতি স্বস্তির শ্বাস ফেলল। ধ্রুব এবার ফুরফুরে মেজাজ নিয়ে বলে উঠল, আইসক্রিম নাকি কফি ডেট, হুইচ ওয়ান উড বি প্রিফারেবল ফর মাই লেডি? আচমকা এত ঝামেলার মধ্যে ধ্রুবর এমন কথাতেই অদিতি ভ্রু কুচকে ফেলল, ডাকল। ধ্রুব, ওপাশ থেকে ফিরতি জবাব এলো। হু? অদিতি কিছুটা সন্দেহ নিয়ে বলল। আপনি ঠিক আছেন তো? ওপাশ থেকে এবারেও ঠোঁট চেপে হেসে জবাব এলো। অ্যাবসোলুটলি, কমপ্লিটলি, টোটালি। অদিতি এবার আরও সন্দেহ হলো। ধ্রুব তো এতটা ফুরফুরে মেজাজে কখনো কথা বলে না। অদিতি ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল। ধ্রুব, আপনার কথার টোন বদলে গেল কেন হঠাৎ? ধ্রুব জবাবে বড় একটা নিঃশ্বাস নিজের মধ্যে টেনে নিয়ে অন্যরকম গলায় বলল। আই ডোন্ট নো, বাট আই অ্যাম ফিলিং লাইক এ স্কাই। সামথিং, সাম ফিলিংস ইজ জাস্ট কিলিং মি। অদিতি, নিচে এসে একটা শক্ত হাঁক দিলে মেবি আই উইল ফিল বেটার। অদিতি ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ করে থাকলো। বুকের ধুকপুক বেড়ে যাচ্ছে। অস্থির তনমন রুহ অধরে হাসি ফুটল অযথাই। ধ্রুবর এমন স্বরে কথা বলা সে খুব কমই শুনেছে। ওর কণ্ঠের এই অতিরিক্ত ভারী টোন তার হৃদয়ের কোথাও যেন একটা বড়সড় কাঁপন ধরিয়ে দিয়েছে। অদিতি কিছুক্ষণ চুপ থেকে নিচু গলায় বলল। নিচে দারোয়ান আছে। ধ্রুব ভ্রু বাঁকালো, চোখ দুটো একটু সংকুচিত করে বলল। সো হোয়াট? অদিতি এক হাতে ওড়নার কোণা চেপে ধরে শ্বাস ফেলে অপ্রস্তুত গলায় বলল। যদি যেতে না দেয়? বলে চোখ খিচে ফেলল। ধ্রুব এবার ভ্রু কুঁচকে ফেলল। পরপর ফোন কানে চেপে মাথাটা নামিয়ে নিঃশব্দে হেসে ফেলল। হাসি থামিয়ে ভ্রু বাঁকিয়ে কথা বলে কৌতুক করে। তাই দারোয়ান আছে? দিন দিন চূড়ান্ত লেভেলের দুষ্ট হয়ে যাচ্ছ তোফাজ্জল হায়াতের ভদ্র সভ্য মেয়ে। তুমি কিন্তু এত ভোলা ভালো নও, আই নো। ধ্রুব সুযোগ পেলেই বাবাকে টেনে আনে। বোঝা যাচ্ছে ভবিষ্যতে খুব ভালো জামাই সে হবে না। অদিতি ঠোঁট ফুলিয়ে কপট রাগ দেখিয়ে বলল। মোটেও না, মিথ্যে জানেন আপনি। ধ্রুব এবার ভীষণ অবাক হওয়ার ভান করলো। সামান্য চেঁচিয়ে বলল। হো আচ্ছা। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে থেমে থেমে অদিতিকে লজ্জায় ডুবিয়ে অ্যাক্টিং করে বলে গেল। ধ্রুব, ধ্রুব, বিয়ের পর আপনার সব হুডি আমার হয়ে যাবে। তারপর থেমে ভ্রু কুঁচকে। এসব কে বলেছিল সেদিন? অদিতি লজ্জায় মুখে ওড়না চেপে ধরে, ছি, এসব কথা সেদিন না বললে কে পটাতো অদিতিকে। এখন লজ্জা পাচ্ছে। ধ্রুব কত বড় ফাজিল ছেলে সেটা এখন হাড়ে হাড়ে বুঝছে অদিতি। ও লজ্জায় মুখ লুকিয়ে ফেল। এক হাতে মুখের অর্ধেকটা হাত দিয়ে ঢেকে মিনমিন করে বলল। আ- আমি বলিনি এসব। ধ্রুব হাসল, আর লজ্জা দিল না টেলিফোনের ওপাশের প্রেমিকাকে। হালকা স্বরে বলল। ওকে, মেনে নিলাম বলনি। এখন নিচে আসো, আই এম ওয়েটিং। তারপর ধ্রুব আর এক মুহূর্তও দেরি করলো না, ফোন কেটে দিল। এখন কল না কাটলে এই মেয়ে কথা ঘোরাতেই থাকবে। অদিতি ফোনের স্ক্রিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। ঠোঁটের কোণে হাসি, পেটে বাটারফ্লাই উড়ছে যেন, যা সে থামানোর চেষ্টা করছিল কিন্তু পারছিল না। লজ্জায় দু হাতে মুখ ঢেকে নিল। ইস, প্রেমে পড়া কতটা সুন্দর এক অনুভূতি। ইস ইস ইস। ওর মুখ থেকে হাসির শব্দ ঘুমন্ত তানিয়ার কানে যেতেই ও কম্বল মাথার উপর থেকে সরিয়ে বলল। মেয়ে জোয়ারে ভাষা, আমার রুমমেট, লাইট নিভিয়ে যা, আমি ঘুমাবো। অদিতি মুখ থেকে হাত সরিয়ে পেছনে তাকালো।
তানিয়া চোখ বন্ধ করে আছে, কিন্তু ঠোঁটের কোণে সেই দুষ্টু হাসিটা ঠিকই লেগে আছে। অদিতি লজ্জা পাওয়া বন্ধ করে মুখ চোখ স্বাভাবিক করার চেষ্টা করলো। আলমারি খুলে একটা নীল রঙা শাল বের করলো, মাথায় ওড়না দিয়ে শাল দিয়ে পুরো গা ঢেকে নিল। একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিল। গালে একটু লালচে আভা ফুটে উঠেছে, লাজুকতা পুরো মুখ জুড়ে। একটা গভীর শ্বাস নিল, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো বেরিয়ে যাবে। তার আগে পেছন ফিরে সামনে ব্যাগে কাজল আর লিপস্টিক দেখে কি মনে করে পিছিয়ে এসে কাজল চোখে লাগালো। গোলাপি রঙের লিপস্টিক হালকা করে ঠোঁটে দিয়ে দিল। আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে তারপর লাইট নিভিয়ে নিচে নেমে গেল। দারোয়ান ওকে দেখে সহাস্যে দরজা খুলে দিল। অদিতি অপ্রস্তুতভাবে তার দিকে তাকালো। পরপর তার পকেট থেকে 1000 টাকা উকি দিতেই যা বোঝার বুঝে গেল ও। প্রেম করার জন্য মন্ত্রীর ছেলে ঘুষ দেয়া নেয়া করছে আজকাল। ধ্রুব তখন রাস্তার ধারে একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়েছিল, নেভি ব্লু হুডি পরে। তার দু হাতে ছিল দুটো আইসক্রিম কোন। অদিতি ধীর পায়ে এগিয়ে গেল, ধীর পায়ে একটু ইতস্তত করে প্রেমিকের পাশে গিয়ে দাঁড়ালো। পাশে অদিতির অস্তিত্ব উপলব্ধি করে ফিরে তাকালো ধ্রুব। অদিতি হাতের আইসক্রিমের দিকে ইশারা করে জিজ্ঞেস করলো। ঠান্ডা আইসক্রিম খাচ্ছেন? জ্বর উঠবে আবার। ধ্রুব একদৃষ্টিতে চেয়েছিল অদিতির দিকে, জবাব এলো ভারী গলায়। উঠলে উঠবে, কেয়ার করবে তখন। দায়িত্ব পালন করা এখন ঠেলেই শেখো তোফাজ্জল। অদিতি সঙ্গে সঙ্গেই ধ্রুবকে থামিয়ে দিয়ে বলল। আমার বাবার সঙ্গে আপনার কোন জন্মের শত্রুতা একটু বলবেন? সব কিছুতে বাবাকে টানতেই হয় আপনার। ধ্রুবর চোখ মুখ বদলে গেল, বড় আফসোস নিয়ে বলল। তোমার বাবাই তো আমার সব সমস্যার মূল। তিনি আমাদের মেনে নিলেই আরো 1 মাস আগে তুমি আমার বউ হয়ে যেতে। তারপরে এই 1 মাস আমরা একই রুম শেয়ার করতাম, একই টাওয়াল, একই বারান্দা, অ্যান্ড অবভিয়াসলি একই হুডি, অ্যান্ড ফাইনালি একই বেড। আবার সেই এক হুড়ির লজ্জা। অদিতির চোখ বড় বড় হয়ে গেল। ধ্রুবর কথার মাঝখানেই সে দ্রুত বাড়িয়ে বলা ধ্রুবকে থামিয়ে দিয়ে বলল। হয়েছে, বুঝেছি, আর বলা লাগবে না। ধ্রুব চোখ টিপে হাসল, এক হাতে আইসক্রিম অদিতির হাতে ধরিয়ে দিল, বলল। খাও। অদিতি গাল ফুলিয়ে আইসক্রিম ধরল। আইসক্রিম খেতে খেতে ধ্রুবর দিকে তাকিয়ে দেখতে পেল এতক্ষণ আইসক্রিম খাওয়া বাদ দিয়ে ধ্রুব কেমন অন্যরকম চোখে তাকিয়ে রয়েছে। অদিতি আইসক্রিম খেতে খেতে বলল। কি দেখেন? আইসক্রিম গলে যাচ্ছে আপনারটা। ধ্রুব উত্তরে ঠান্ডা গলায় বলল। ইউনো অদিতি, শেয়ারিং ইজ কেয়ারিং। অদিতি ভ্রু কুঁচকাল। মানে? ধ্রুব এক মুহূর্ত দেরি করল না, দ্রুত নিজের আইসক্রিম অদিতির হাতে ধরিয়ে দিয়ে ওটা নিজেই নিয়ে নিল। অদিতি হাতে ধ্রুবর আস্ত না খাওয়া আইসক্রিম নিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ধ্রুব এসবের ধার ধারে না। এক কামড়ে আইসক্রিম খেয়ে চোখ বন্ধ করে একদম তৃপ্তির শ্বাস ফেলল। তারপর চোখ খুলে ভ্রু বাঁকিয়ে বলল। তোমার আইসক্রিমের ফ্লেভার জুস, একটা লিপস্টিক লিপস্টিক স্মেলও পাচ্ছি। অদিতি লজ্জায় মুখ অন্য পাশে সরিয়ে ফেলল। ধ্রুব বুঝতে পেরেছে অদিতি সেজে এসেছে আজ। লজ্জায় আর তাকালো না ধ্রুবর দিকে। ধ্রুব স্রেফ লজ্জা দেখল, কিন্তু মুখে কিছু বলল না। আইসক্রিম খেতে খেতে অদিতির দৃষ্টি একটা গাছড়ার দোকানে আটকে গেল। অদিতি চেয়ে রইল সেখানে। ধ্রুব চুপচাপ ওর মুখের অভিব্যক্তি লক্ষ্য করল, ওর চোখের দৃষ্টি লক্ষ্য করে পেছনে তাকালো। তারপরে যা বোঝার বুঝে গেল, ডাকলো ও। অদিতি। অদিতি চোখ সরিয়ে নিল, ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব ঠান্ডা গলায় স্রেফ বলল। যা পছন্দ হয় বলতে বলেছিলাম, বলিনি? অদিতি তাকিয়ে রইল। মানে? ধ্রুব এবার আইসক্রিমের খোসা রাস্তায় ফেলে অদিতির হাত চেপে ধরল, টেনে নিয়ে যেতে লাগলো গাজরার দোকানের দিকে। অদিতি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বলল। আরে আমার লাগবে না এইসব, আমি তো এমনি এমনি। ধ্রুব শরীরী ও দোকানদারকে বলল। সব রঙের কি বলে এসবকে? ও গাজরা, 3টা করে দিন। অদিতি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আল্লাহ, এতগুলো কেন? এখানে তো অন্তত 20টা হবেই। ধ্রুব নির্বিকারভাবে টাকা বের করে দোকানিকে দিল। গাছরা একটা নিজেই হাতে নিয়ে অদিতির হাত টেনে পড়াতে পড়াতে বলল। আমি প্রেমিক হিসেবে মেবি এক্সপেরিয়েন্স না অদিতি, জানি না গার্লফ্রেন্ডকে কিভাবে ট্রিট করতে হয়, অ্যান্ড আমি চাই এই ব্যাপারগুলোতে ইউ শুড হেল্প মি আউট। অদিতি নিঃশব্দে চেয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব এক হাতে গাজরা নিয়ে অদিতির হাতে পরানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কিছু মিলছিল না। এবারও বিরক্ত হলো ভীষণ। এটা কিভাবে পড়ে এটা? ধ্রুব বিরক্ত হয়ে বলার সাথে সাথে অদিতি ফিক করে হেসে ফেলল। ধ্রুব শাসালো। ডোন্ট লাভ, ডিস্ট্র্যাক্ট হচ্ছি। অদিতি এবার হাসতে হাসতে বলল। দিন, আমি শিখিয়ে দিচ্ছি।
তারপরও ধ্রুবকে শিখিয়ে দিল কিভাবে গাছরা পড়াতে হয়। ধ্রুব ধীরে ধীরে শিখলো। তারপর নিচ থেকে আরেকটা গাছরা নিয়ে অদিতির চুলে পরিয়ে দিল। তারপর ওকে ঘুরিয়ে পেঁচিয়ে দেখে উজ্জ্বল কণ্ঠে বলল, পারফেক্ট। ধ্রুব অদিতি রাস্তার এক কিনারা ধরে হাঁটছে। হাঁটার মধ্যেই হঠাৎ করে অদিতির পা মোচড় দিয়ে গেল। ব্যথায় আহ বলে রাস্তাতেই পা চেপে হাঁটু ভেঙে বসে গেল। মুখ ব্যথাতে নীল হয়ে গেছে রীতিমতো। ধ্রুব সাথে সাথে উদ্বিগ্ন হয়ে অদিতির পাশে বসে পড়ল। আর ইউ অল রাইট? কি হয়েছে তোমার? অদিতি বড় বড় নিঃশ্বাস ফেলছে। আমার ধ্রুব আর অপেক্ষা করে না, অস্থির হয়ে বলল। দেখি আমি, পা মুচকে গেছে মেবি। বলে পায়ের গোড়ালির কাছের পাজামার দিকে হাত বাড়াতেই অদিতি চমকে সরে গিয়ে বলল। ঠিক আছে, আমি পায়ে হাত দিবেন না। ধ্রুব ভ্রু কুঁচকে ফেলল। অদিতি অস্বস্তিতে ভুগছে সেটা দেখে ধ্রুব বলল। ওকে ফাইন, হাঁটতে পারবে? ডক্টরের কাছে যেতে পারবে? ধ্রুব অদিতি বলল। আমি ঠিক আছি, আপনি। যেতে পারবে কি না? হ্যাঁ কি না? ধ্রুব ঠান্ডা গলায় বলল। অদিতি দমল, হাল ছেড়ে মিনমিন করে বলল। একটু হেল্প করলে পারবো। ধ্রুব অদিতিকে এবার পাজা কোলে তুলে নেয়ার জন্য দুহাত বাড়াতেই অদিতি চমকে দ্রুত বলে উঠল। এভাবে না, এভাবে না। ধ্রুব সরে গিয়ে রেগে তাকালো। অদিতি ওই রাগী চোখ দেখে নিচু গলায় বলল। কেউ দেখবে ধ্রুব? ধ্রুব অন্য পাশে চেয়ে নিজের রাগের নিঃশ্বাস ছেড়ে সামলানোর চেষ্টা করে অদিতির দিকে তাকালো। ধ্রুব ঠান্ডা গলায় বলল। ফাইন, হাত ধরতে তো প্রবলেম নেই, নাকি এটার জন্য বিয়ে করা লাগবে? তাহলে চলো, কাজী অফিসও সামনেই আছে। অদিতি চমকে দ্রুত মাথা নাড়ালো, অর্থাৎ হাত ধরতে ওর সমস্যা নেই। ধ্রুব আস্তে করে অদিতির হাত ধরে উঠিয়ে নিল। 1 মিনিটের হাঁটা রাস্তা পরেই হসপিটাল আছে একটা, ওটাতেই যাবে ওরা। ওয়েসেস হসপিটাল। ধ্রুব অদিতিকে চেয়ারে বসিয়ে রিসেপশনের দিকে এগিয়ে গেল। গম্ভীর হুডিতে ধ্রুবকে আসতে দেখে রিসেপশনের মেয়েটার আচরণই যেন বদলে গেল। চুল ঠিক করে দ্রুত নিজেকে ঠিকঠাক করলো। দূর থেকে এই মেয়ের এমন আচরণ দেখেই মুহূর্তে ভ্রু কুঁচকে গেল অদিতির। ও তীক্ষ্ণ চোখে মেয়েটাকে দেখে যেতে লাগলো। অথচ ধ্রুব স্বাভাবিক ভঙ্গিতে রিসেপশনের মেয়েটার সামনে দাঁড়িয়ে বলল। ডাক্তার অনিরূপ শেখ জয় আছেন আজকে? মেয়েটির চোখে হাসে, কণ্ঠে সবটাই মিষ্টি ঢেলে বলল। জি আছেন। অদিতির চোখে মেয়েটাকে এই মুহূর্তে চূড়ান্ত বিশ্রী দেখাচ্ছে। ইচ্ছে করছে মাথার সবগুলো চুল টেনে ধরতে। ধ্রুবর সামনে এভাবে নেচে নেচে কথা বলার কি আছে? ধ্রুব কি ভুলেও ওর দিকে তাকাবে নাকি? অদিতি এবার ধ্রুবকে লক্ষ্য করল। ধ্রুব নিজের মতো করে গম্ভীর গলায় বলল। একটা টিকিট লাগবে। মেয়েটি হেসে হেসে বলল। জি আমি কল করে স্যারকে জানাচ্ছি। ধ্রুব টিকিট নিয়ে হাঁটতে হাঁটতে ধ্রুব অদিতির কাছে ফিরে এলো। পেছন থেকে ধ্রুবর ম্যানলি হাঁটা দেখে সেই রিসেপশনের মেয়েটির থুতনি ঝুলে গেল। গালে হাত দিয়ে বলে ফেলল। উফ হ্যান্ডসাম। অদিতির মুখ কুঁচকে গেল এমন কথায়। ও চোখ রাঙিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল। পাশ থেকে অন্য আরেকটা মেয়ে অদিতিকে দেখে ওই মেয়েকে বলল। বেশি উড়িস না, গার্লফ্রেন্ড নিয়ে এসেছে, তোর দিকে কেমনে তাকিয়ে আছে দেখ। অদিতি মেয়েটার দিকে চরমভাবে চোখ রাঙিয়ে তাকালো। তারপর ইচ্ছে করে হাতের গাজরা দেখিয়ে ঝাঁকালো, বোঝালো এই গাজরাটার মালিক হচ্ছে এই ছেলে, সঙ্গে এই হাতের মালিকও। চোখ রাঙালো। ধ্রুব টিকিট নিয়ে অদিতির সামনে এসে দাঁড়ালো। ফুলগুলো পড়বে তো সব, এভাবে নাড়াচ্ছ কেন? অদিতি এক মুহূর্তের জন্য একটু থমকালো। তারপর অস্বস্তিতে গাজরা নাড়ানো থামিয়ে দিল। ধ্রুব হাত বাড়িয়ে দিল। উঠে আসো। অদিতি এক মুহূর্তে ওই মেয়েটার দিকে তাকালো, পরপর ইচ্ছে করে ধ্রুবর হাত শক্ত করে ধরে উঠে দাঁড়ালো। ধ্রুব এভাবে এত গভীরভাবে হাত ধরাতে কিছুটা অবাক হয়েছে। অদিতির চোখ লক্ষ্য করে পেছনে তাকাতেই এক মুহূর্তের জন্য ধ্রুব অবাক হলো। পরপর মাথাটা নিচু করে নিঃশব্দে হেসে ফেলল। চলো যাই। ধ্রুব ও অদিতি কেবিনে ঢুকতেই অনিরূপ মাথা তুলল। অদিতি ধ্রুব চেয়ারে বসলো। অনিরূপ পুরো ডিটেলস শুনলো ধ্রুবর থেকে। তারপর অদিতির দিকে চেয়ে বলল। আপনার পা দেখা লাগবে, পায়জামার নিচ থেকে তোলা লাগবে। অদিতি এটা শুনে অস্বস্তি নিয়ে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুবর অস্থিরতা বুঝে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পরপর উঠে গিয়ে জানালার দিকে ফিরে দাঁড়ালো। অদিতির পা পরীক্ষা শেষে অনিরূপ ধ্রুবকে ডাকলো। আপনি এসে বসতে পারেন। অদিতি মাথাটা নামিয়ে রেখেছে। ধ্রুব গিয়ে আগের জায়গায় বসলো। অনিরূপ বলল। পেশেন্ট আপনার কি হয়? ধ্রুব এক মুহূর্ত দেরি না করে স্বাভাবিক গলায় বলল। বউ। প্রেসক্রিপশন লিখতে লিখতে অনিরূপের ঠোঁটের কোণে একটু হাসি দিল। সে জানে ধ্রুব মিথ্যে বোঝে। অদিতি তখন অবাক হয়ে ধ্রুবর দিকে চেয়ে রয়েছে। অনিরূপ বলল। আমার কাছে মনে হচ্ছে আপনার স্ত্রীর পায়ের প্রপার ট্রিটমেন্ট দরকার, মিস অতিথি।
পায়ে কি ছোটবেলায় ব্যথা পেয়েছিলেন? অদিতি মাথা নাড়ল। ছোটবেলায় গাড়ি অ্যাক্সিডেন্টের ভেঙেছিল একবার। ধ্রুব ভ্রু কুঁচকে ফেলল। অনিরূপ বলল, যা আন্দাজ করেছিলাম। ধ্রুব, ওনার এক্সরে করিয়ে রিপোর্ট আমাকে দেখাবেন। ধ্রুব মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো। অদিতির হাত ধরে ওকেও উঠে দাঁড়াতে হেল্প করলো। দরজা দিয়ে বেরিয়ে আসার সময় অদিতি ফিস করে বলল, আমি আপনার বউ? ধ্রুব উত্তর দিল না। অনিরূপ চেয়ারে হেলান দিয়ে পেছন ঘুরে বসে ভীষণ ক্লান্ত লাগছে ওর। ও আশার আজ হসপিটালে আসার কথা ছিল। অনিরূপ কল লাগালো আশাকে। রিং হচ্ছে। ওপাশ থেকে আশা কল রিসিভ হলো না। অনিরূপ আবার কল লাগায়। ওর কলের মধ্যেই কেউ ওর দরজায় টোকা দিল। মে আই কাম ইন? অনিরূপ আশাকে কল করতে করতে উত্তর দিল। ইয়া কামিন। আশা নিজের মোবাইলের দিকে চেয়ে মাথা নিচু করে হাসলো, কিন্তু ভেতরে ঢুকলো না, বরং আবার নক করলো। মে আই কাম ইন? একে তো আশাকে কলে পাচ্ছে না, তার উপর এই মেয়ে বারবার কামিন কামিন বলে চেঁচাচ্ছে। অনিরূপ এবার আরো বিরক্ত হয়ে চেয়ার সমেত পেছন ফিরে তাকানোর আগেই বলল। অনিরূপ থমকে গেল যেন। তার ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ আশা দরজায় খিল তুলে সেই খিল তোলা দরজায় কোমর বাঁকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তাকে লাগছে অস্থির এক লাস্যময়ীর মতো। জেম অনিরূপকে দুহাতে নিজের দিকে আকৃষ্ট করে যাচ্ছে। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল সে। অনিরূপ বিস্ময়ে থমকে গেল। আশা ওই থমকানো মুখ দেখে আকর্ষণীয় ভঙ্গিতে ভ্রু বাঁকালো। এবার যেন অনিরূপের হুট করে গরম লাগতে শুরু করলো। সে আর নিজেকে সামলাতে পারল না। হাত দিয়ে টাইয়ের নট ঢিলে করতে করতে দুষ্টু হেসে বলল। আশা হাসল। সোজা হয়ে দাঁড়িয়ে মডেলদের মতো করে এগিয়ে আসতে লাগলো অনিরূপের দিকে। টেবিলের সামনে এসে তার দুহাত দিয়ে ঠেসে রাখতেই অনিরূপ ঢোক গিলে তাকালো। আশা তার চোখে চোখ রেখে ভ্রু নাচিয়ে বলল। ডক্টর সাবের পিপাসা পাচ্ছে বুঝি? অনিরূপ এবার আর আটকে রাখতে পারল না নিজেকে। দ্রুত উঠে দাঁড়ালো। পরপর আশাকে টেনে নিজের সঙ্গে মিশিয়ে অস্থির গলায় বলল। নিড সাম ডিঙ্ক। এ ডিঙ্ক। বলেই চোখ টিপল। আশা হাসলো। অনিরূপের বুকে ও নরম হাত ঠেসে বলল। বাসায় ড্রিঙ্ক থাকতে এখানে কেন পড়ে আছেন? চলুন আমার সাথে। অনিরূপ নিঃশব্দ হাসি ফেলল, পরপর ভ্রু উজিয়ে। বাসায় ডিঙ্ক আছে। আশা জবাবে বলল। ইয়া, এক্সপেন্সিভ ওয়ান। অনিরূপ যেন আকাশ থেকে পড়ল এমনভাবে বলল। আমার আনরোমান্টিক বইয়ের আজকের এ কি দশা! সুযোগ কোন দিকে উঠেছে সেটাই ভাবছি। আশা অনিরূপের বুকে চিমটি কেটে চোখ রাঙিয়ে তাকালো। কথা ঘুরিয়ে বলল। তুলির সঙ্গে কথা হয়েছে? টেস্ট করাবো। আপনি যাবেন আমার সঙ্গে? অনিরূপ ঘড়ি দেখে বলল। এখন যদি যাই তাহলে তোমার সঙ্গে একসঙ্গে বাড়ি ফিরতে পারবো না। বাট আই নিড ডিঙ্ক অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আশা এবার লাজুক হেসে বলল। তাহলে আমি করে আসি, একসঙ্গে না হয় বাসায় ফিরে যায়। অনিরূপ হাসল। আশার কপালে চুমু খেয়ে সে ফিস করে বলল। টেস্ট পজিটিভ এলে আমাকে সবার আগে জানাবেন ম্যাডাম। স্বামী হই কিন্তু আপনার। গাইনোকোলজিস্ট ডাক্তার প্রত্যাশা হোসেন তুলি নিয়মিত চেম্বার করে এই হাসপাতালে। আশা তার কেবিনের দরজায় নক করল। তুলি, আসবো? তুলির রিপোর্ট দেখছিল। মাথা তুলে আশাকে দেখে ও একগাল হেসে বলল। আসো আসো, ডক্টর সাহেবের বউ। আশা হেসে গিয়ে চেয়ারে বসল। তুলি রিপোর্ট একপাশে ঠেলে রেখে পুরো মনোযোগ দিল আশাকে। বলল। কিট দিয়ে পরীক্ষা করলেও শিওর হচ্ছে না এখনো। আশা বলল। কিট মাঝে মাঝে সফল রেজাল্ট দেয়। আমি এবার তাকে আশাহত করতে চাইছি না। তুলি হাসলো। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল। কেন, চলো আমার সাথে টেস্ট করিয়ে নেই। টেস্ট করানো শেষ হয়েছে। আলট্রাসোনোগ্রাফিতে আশার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ এসেছে। তুলি রিপোর্ট আবার দেখতে দেখতে হেসে বলল। খুশি এবার? আমি কি তোমার বাচ্চার দাইমা হব? আগে হলেই রাখলাম। আশার চোখ মুখ হাসছে যেন। অদ্ভুত এক তৃপ্ততা মুহূর্তেই ছড়িয়ে গেছে মুখ শরীর জুড়ে। ও উত্তর দিল। সে আমাকে ছাড়া আর কাউকে বিশ্বাসও করবে না আমার ডেলিভারির ব্যাপারে। তুলি মুচকি হাসলো। হরিরূপ ভাই আসলে তোমার প্রেমে পাগল হয়ে গেছে। শুভ্র স্যার তো প্রায় বলে ওনার কথা। কি ছিলেন আর কি হয়ে গেছেন তোমার স্বামী? আশা একথায় ভাব দেখিয়ে বলল। এটা হচ্ছে আমার হাতের খেল। বাঁকাকে একদম সোজা করার পন্থা আমার জানা আছে। আশা তুলি দুজনেই হেসে ফেলে। হঠাৎ তুলির ফোন বাজলো। শুভ্রর কল দেখিয়ে তুলি কল রিসিভ করলো। সালাম দিতেই ওপাশ থেকে বলা হলো। তোমার শেষ? তুলি উত্তর দিল। প্রায় শেষ, আশা এসেছিল। শুভ্র এটা শুনে হেসে কৌতুক করে বলল। কি ব্যাপার,
তাহাদের কি আশা পূর্ণ হচ্ছে? তুলি আশার দিকে চেয়ে উত্তর দিল। ইয়া, আশা প্রেগনেন্ট। আশা লাউড স্পিকারে দিল। শুভ্র খুশিতে উচ্ছ্বাস নিয়ে হেসে বলল, বন্ধু, বাবা হচ্ছে। এটা কি জানে সে? কি ভাবি জানাব? শুভ্র এই কথা বলতেই আশা লাজুক হেসে বলল। শুভ্র মেনে নিল, বলল, বন্ধুর কষ্ট তো আর চোখে দেখা যাচ্ছে না, তবে আপনি যা বলবেন। তুলি, শোনো। তুলি আবার ফোন সাইলেন্ট করলো। ফোন কানে লাগাতেই শুভ্র ফিসফিস করে বলল, আজকে আম্মুকে বলে দিয়েছি মেয়ে আম্মুর ঘরে ঘুমাবে, তুমি ওকে ভুলেও আনতে যাবে না আজ আমাদের ঘরে। শুভ্র যেন শাসালো। তুলি লজ্জায় শেষ, তবুও মিছে রাগ দেখিয়ে বলল, মেয়ে তোমাদের ছাড়া কখনো ঘুমায়নি, আপনি সব সময়। শুভ্রকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, অভ্যাস করতে হবে তো, এভাবে কয়দিন আমি উপোস থাকবো? দয়া করো তুলি, ভেবে দেখো আমার মেয়েরও তো ভাই বোন দরকার। ভাই বোন? তুলির নিজেরও তো ইচ্ছে ও আবার মা হবে, কিন্তু শুভ্রকে সেটা বুঝতে না দিয়ে তুলি লজ্জা পেয়ে বলল। আমি আমার মেয়েকে নিয়ে পূর্ণ। শুভ্র তাড়াহুড়ো দেখিয়ে বলল, আমিও পূর্ণ, তবে আমাদের একটা ছেলে দরকার যে আমাদের ঝগড়া হলে আমাদের দুজনেরই পক্ষে ভারী থাকে। তুলি হাসে। মানুষটা এত উন্মাদ কেন? কই যাবে তুলি একে নিয়ে? শুভ্র আবারও ফিসফিস করে বলল, মনে থাকে যেন আজকের রাত আমাদের দুজনের হবে শুধু। তুলি লাজুক হাসল, কেশে কথা ঘুরিয়ে বলল, আমাকে নিতে আসবেন আপনি? আমার প্রায় পেশেন্ট শেষের দিকে। শুভ্র ঘড়ি দেখে নিয়ে অবাক হয়ে বলল, ও গড, আজকে তো তাড়াতাড়ি শেষ। রাতটা দীর্ঘ পাবো মনে হচ্ছে। আই এম কামিং, ওয়েট ফর মি। তুলি হাসে। লজ্জা পেয়ে নিচু গলায় শুধু বলল, আসুন। কল কাটলো। তুলির রিপোর্ট দেখছে, তার চোখে মুখে লাজুকতা। আশা ওকে বাঁকা চোখে দেখতেই আছে। তুলি চেয়েও নিজের মুখের রক্তিম আভা সরাতে পারছে না এক ফোঁটা। আশা এবার টিপ্পনি কেটে বলল, বাহ, শুভ্র ভাই কল কাটার পর থেকে তার বউয়ের মুখ থেকে হাসি সরছে না এখন। কি বললেন আপনার জামাই? তুলি কি বলবে, নিজেও কম যায় নাকি। টিপ্পনি কেটে বলল, আজকে রাতে আপনাদের মুখ থেকেও হাসি সরবে সরবে না, সেই সব কথা তুলবো এখন। আশা হাসে। লজ্জিত ভঙ্গিতে শাড়ির আঁচল ঠিক করে মুখ অন্য পাশে ঘুরিয়ে ফেলে। তুলি সেটা দেখে শব্দ করে হেসে উঠল। এক্স-রে রিপোর্ট হাতে ধ্রুব রাস্তার কিনারে ধরে হাঁটছে। পাশেই অদিতি ভীতু ভঙ্গিতে হাঁটতে হাঁটতে ধ্রুবকে দেখছে। হসপিটাল থেকে বের হবার পর থেকে ধ্রুব ভীষণ নীরব হয়ে আছে। এখন অবধি একটা কথাও বলেনি। অদিতির ধ্রুবর এইসব নীরবতা একটুও সহ্য হচ্ছে না। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে অদিতি দুহাতে ধ্রুবর পেটানো বাম হাতটা টেনে ধরল। ধ্রুব পা থামালো, কিন্তু পেছনে ফিরে অদিতিকে দেখলও না একবারের জন্য। অদিতি ভাঙা গলায় ডাকল, ধ্রুব, এদিকে তাকান না। ধ্রুব তাকালো না। অদিতি এবার আরও শক্ত ভঙ্গিতে টেনে ধরল ধ্রুবর হুড়ির হাতা। এবার ফিরে তাকালো ধ্রুব। স্বাভাবিক ভঙ্গিতে অদিতিকে দেখতে থাকলো। অদিতি ওই চোখ দেখে চোখ নামিয়ে মিনমিন করে বলল, সরি, এটা লুকানোর জন্য। আমি চাইছিলাম না আপনি অযথা এসব জানেন। তাছাড়া আমি তো এখন ফাইন আছি। এই দেখুন না, পা নাড়াতে পারছি আমি। বলে পা নাড়িয়ে দেখাতে গেল অদিতি। পরপরই চোখ মুখ কুঁচকে ব্যথায় ঠোঁট চেপে ধরল। ধ্রুব ভ্রু বাঁকিয়ে তাকালো। স্বাভাবিক চোখ ওর। অদিতি আস্তে করে পা মাটিতে রাখলো, অপ্রস্তুত গলায় বলল, সরি। আবার এই সরি। ধ্রুব এবার বিরক্ত হয়ে বলল, আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারি অদিতি, কিন্তু বিয়ে করা ছাড়া কি আমি তোমার ব্যাপারে কিছুই জানতে পারি না? আমার সেই রাইট নেই? তোমার পা ভালো না, ডক্টর জয় নিজে আমাকে ডেকে বলেছে। তোমার প্রপার ট্রিটমেন্ট দরকার পায়ের। এত ইম্পর্ট্যান্ট কথা তুমি লুকাও কিভাবে আমার কাছে? আনবিলিভেবল। অদিতি চুপ হয়ে গেল। বলার চেষ্টা করলো কিছু। আমি আমি বলতে চেয়েছি। হঠাৎ অদিতির কথার মাঝখানে ওদের পাশ থেকে একটা মেয়ে পাশ কেটে চলে গেল। অদিতির পেছন ফিরে ওই মেয়ের দিকে তাকালো। পেছন পেছন আরেকটা ছেলে বড় বড় পা ফেলে এগোচ্ছে। ছেলেটার চোখে রাগ জেদ। অদিতি হা হয়ে দেখতে থাকলো ছেলে মেয়ে দুটোকে। সাইড গিয়ে সরাসরি হৈমির হাত পেছন থেকে টেনে ধরলো। হৈমি রেগে পেছন ফিরে তাকালো। ওর চোখে জল চলে এসেছে রীতিমতো। সাইদ হৈমির চোখে পানি দেখে এক প্রকার হতভম্ব হয়ে গেল। চেঁচিয়ে বলল, গড, হোয়াই আর ইউ ক্রাইং? বাচ্চা কি হবে না নাকি কোনোদিন? ছোট্ট একটা বিষয় নিয়ে এত তার আমি ভালো লাগে না আমার হেমি। হৈমি সাইদের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দু হাতে চোখ মুছত। মাথাটা নিচু করে নাক টেনে টেনে বলল, আমি সব শুনেছি। ডক্টর কি বলেছে? বাচ্চা না হলে আপনি ছেড়ে দিবেন আমাকে? আমি সব জানি। মা সবই বলেছে আমাকে।
সাইদ হতভম্ব। কি ভাবছে হৈমি ওকে নিয়ে? ও কোথাও ঠিক কোন জায়গায় ভালোবাসার খামতি রেখে দিয়েছে। সাইদ অন্যদিকে চেয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে আবার চক্ষু লাল করে হৈমির দিকে ফিরল, খিচিয়ে খিচিয়ে বলল, ওকে ফাইন, তোর বাচ্চার গোষ্ঠী কিলে আমি। আজকে রাতে রাতে তুই সারা জীবন মনে রাখবি, যতক্ষণ পর্যন্ত তুই কনসেপ্ট না করছিস ততক্ষণ অবধি আমি সাইদের হাত থেকে তোর নিস্তার নিই। লেটস গো। বলে আচমকা পাজা কোলে তুলে নিল হৈমিকে। হৈমি দুহাতে ভয় পেয়ে সাইদের গলা জড়িয়ে ধরে। ভয়ার্ত চোখে বড় বড় চোখে সাইদের দিকে চেয়ে দেখে। সাইদের চোখে মুখে রাগের ফুলকি ঝরছে। হৈমি বুঝতে পারে সে ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিয়েছে। কি হবে এখন? খোদাতালা রহম না করলে আজকে সাইদের হাত থেকে হৈমিকে কেউ বাঁচাতে পারবে না। হৈমি ভয়ার্ত গলায় বলার চেষ্টা করলো কিছু। আপনি, আমি এসব মেন করিনি। জাস্ট শাট আপ। আমি তোকে ছেড়ে দেব জাস্ট বিকজ অফ একটা বেবির জন্য। এটা বলার আগে তোর ভাবা উচিত ছিল। নাও আই হ্যাভ নো আদার অপশন। সাইদ হৈমিকে কোলে নিয়ে বড় বড় পা ফেলে গাড়িতে বসিয়ে দিল। পুরো ব্যাপারটা ধ্রুব অদিতির নজরে থাকলো। অদিতি ওদের এসব কথা কুলে তোলা দেখে ঠোঁট চেপে চূড়ান্ত লজ্জায় অন্য পাশে মুখ ঘুরিয়ে নিল। ধ্রুবর এসব দেখে ভীষণ হাসি পাচ্ছে কেন যেন। ও দুষ্টু হেসে আর চোখে অদিতিকে দেখল। তারপর কি মনে করে অদিতির দিকে ঝুঁকে এসে শুনিয়ে শুনিয়ে বলল, কি ব্যাপার তোফাজ্জল হায়াতের ভদ্রকন্যা? কাউকে দেখে আপনার মধ্যেও কিছু কিছু হচ্ছে নাকি? ইস, অদিতির লজ্জায় যেন মাটির নিচে ঢুকে যাবে। ও মিছিয়ে রাগ দেখিয়ে চোখ রাঙালো ধ্রুবকে। ধ্রুব ওই তাকানো দেখিয়ে ভয় পাওয়ার ভান করে বুকের বাঁ পাশে হাত চেপে মাথাটা হালকা পিছিয়ে নিয়ে আতঙ্কিত গলায় বলল, উপস, your eyes is scaring me. Don't give me this look. অদিতি হেসে ফেলল ধ্রুবর বাড়তি অভিনয়টুকু দেখে। আজ 21শে ফেব্রুয়ারি। আজ খাদ্যমন্ত্রী সৌরভ ইয়ামিনের মুক্তির দিন। আজ আদালত থেকে বিনা শর্তে মুক্তি পেয়েছেন উনি। আদালত থেকে মাথা উঁচু করে বুক চওড়া করে বেরিয়ে আসতেই পুরো জায়গা জুড়ে কোলাহল লেগে জেল একাকার। চারপাশে পুলিশের ঘেরাও, সাংবাদিকরা ওত পেতে আছে রীতিমতো। সৌরভ বেরিয়েই সাংবাদিক আর জনগণের ভিড়ে আটকা পড়ে গেলেন। পুলিশ এত মানুষের ধাক্কাধাক্কি সামলানোর চেষ্টা করার জন্য লাঠি উঁচাতেই সৌরভ চোখের ইশারায় তাদের থামালেন। পুলিশ সদস্যগণ একপাশে সরে গেল। সৌরভ সাংবাদিকের দিকে তাকালেন। একজন সাংবাদিক শুরুতেই বলল, স্যার, আপনার মানি লন্ডারিংয়ের মিথ্যা মামলার পেছনে কারা থাকতে পারে? আপনি কাকে সন্দেহ করছেন? সৌরভ মুচকি হাসলেন। চোখের ভেতরে কিছু একটা তো ছিলই। জবাব এলো, সন্দেহ আছে, তবে এখন সেটা বিশ্বাসে বদলে গেছে। বাকিটা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন। সাংবাদিকদের মাঝে একথা শোনা মাত্রই সাড়া পড়ে গেল। একজন এগিয়ে এসে বলল, স্যার, শোনা যাচ্ছে আপনার ছেলের হাতে আছে আপনাকে মুক্ত করতে। তাহলে কি ধরা যায় তিনি রাজনীতিতে আসতে চলেছেন? ধ্রুব দূরে বাইকের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কালো সানগ্লাস চোখে, আরেক হাতে সিগারেট ফুঁকছে, তো আরেক হাতে কোকা কলার ক্যান। ঠোঁটে তার সেই চিরচেনা উদাসীনতার ছাপ। সৌরভের তাকানো তার গায়েই লাগলো না যেন। সৌরভ ধ্রুবর দিকে এক ঝলক তাকিয়ে চোখ সরালেন, তারপর জবাবে বললেন, আমার ছেলে আমার সব। আমি আজও টিকে আছি কারণ আমার ছেলে পাশে ছিল। আমাকে নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু আমার ছেলেকে নিয়ে নয়। ওর এই জগতের প্রতি বিন্দু মাত্র আগ্রহ নেই। ওর জগৎ আলাদা। এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল। সৌরভের কণ্ঠে যেন দৃঢ়তা, তাতে আর কোনো সাংবাদিক প্রশ্ন করার সাহস পেল না। সৌরভ পুলিশের দিকে তাকালেন, সঙ্গে সঙ্গেই তার ইশারায় পুলিশ দিয়ে ঘিরে ফেলা হলো। সাদা পাঞ্জাবি পরায় যেমন রাজার মতো কারাঘরে এসেছিলেন, তেমনি সম্মান নিয়ে আদালত থেকে বেরিয়ে মার্সিডিজের দরজা খুলে গাড়িতে বসলেন। সৌরভ গাড়িতে বসতেই বাকিটুকু সিগারেট রাস্তায় ফেলে দিল ধ্রুব। কোকের বোতল পাশে থাকা সৌরভের দলের এক ছেলের হাতে ধরিয়ে দিয়ে বাইক স্টার্ট দিল। তারপর গাড়ির আগে চলল বাইক নিয়ে, আর পেছন পেছন সৌরভের গাড়ি এগোলো। বাড়ির দরজায় এসে সৌরভ নামলেন, সাদা পাঞ্জাবির বোতাম ঠিক করলেন। ইয়ামিন বাড়ি এর সামনে এক মুহূর্ত দাঁড়ালেন। ধ্রুব সানগ্লাস খুলে বুকের খোলা শার্টের মধ্যে ঝুলিয়ে এগিয়ে গেল। সৌরভের পাশে দাঁড়ালো গম্ভীর মুখে। মুখে কোনো ভাবান্তর নেই, যেন সব কিছুই তার কাছে নিতান্তই স্বাভাবিক। তারপর বাপ ছেলে একসঙ্গে ঢুকলো সদর দরজা দিয়ে। ড্রয়িং রুমে ঢুকতেই সৌরভের শুরুতেই চোখ গেল তৃণার দিকে। তৃণা সোফায় বসে আছে, চোখে মুখে ক্লান্তি, অভিমান। সৌরভ ধীর পায়ে এগিয়ে গেলেন। তৃণা উঠে সৌরভের দিকে চেয়ে উঠে দাঁড়ালো আস্তে
করে। ওর চোখে জল। সৌরভ তৃণার পাশে দাঁড়াতেই তৃণা ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বলল, শান্তি, আপনি এখন রাজনীতি আপনাকে অনেক কিছু দিয়েছে না? আর কিছু পাওয়ার আশা আছে এখনো? বলুন আমাকে, নেক্সট কোন কারাঘরে যেতে মন চাইছে?